নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব 22। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবশেষে বেল আইকনটিও প্রেস করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পেরেছি যে বিদিশা রাগ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলেও রাস্তায় এসে বেশ ভয় পেয়ে যায়, কারণ রাস্তাটি ভালো নয়। কিন্তু সেখানে রকি আসে পরিত্রাতা হিসাবে। রকি বিদিশারি ইনস্টিটিউটেরই স্টুডেন্ট। রকি বিদিশাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য ঠিকমতো জায়গায় পৌঁছে দিয়ে তবে সে দম নেয়। তবে এই ব্যাপারটা কি সোহম জানতে পারবে, বা সোহম জানলেও কিরকম রিয়্যাক্ট করবে, সেটি জানতে হলে আমাদের এই পর্বটির সঙ্গে থাকুন। সকাল সকাল আজ মোটামুটি সবাই পৌঁছে গেছে ইনস্টিটিউটে। 2 বছর বাদে আবার একটা ওয়ার্কশপ হতে চলেছে। রিসেপশনে বসেছে গোল মিটিং। রিসেপশনের পাশে ওয়েটিংয়ে রাখা সোফাটায় একে একে বসেছে সোহম, আয়ুষী, প্রবাল, আর একটা চেয়ার নিয়ে বসেছে সৌম্যদীপ। প্রবাল আর সৌম্যদীপ ওয়ার্কশপের প্রিপারেশনে একটা খসড়া তৈরি করছে। আজ 12টায় মিটিং। রুদ্র স্যারকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, একটা রাফলি। মিটিংয়ের পর সব ফাইনাল হবে, তাই সবার মধ্যে বেশ একটা উত্তেজনা। সবাই সবার পয়েন্ট রাখছে। সোহম বেশ আজ পরিপাটি হয়ে এসেছে। আজ যে মান ভাঙানোর দিন, গত 3 দিন তার কাছে ছিল 30 বছরের মতো। সেদিনের পর আর ফোন করা হয়ে ওঠেনি। মান ভাঙানো সোহম সামনাসামনি বিদিশার চোখে চোখ রেখে করতে চায়। বিদিশার প্রতিটি অনুভব অমূল্য সোহমের কাছে। সোহমের চোখ চাতক পাখির মতো গেটের দিকেই। কখন আসবে বিদিশা? আয়ুষী আবার সবাইকে বলল, শোনো, আজ 12টায় মিটিং, কিন্তু সবাই কনফারেন্স হলে পৌঁছে যাবে। আমি জনে জনে কিন্তু ডাকতে পারবো না। মৌমিতা বলল, আয়ুষীদি, এমনিতে তো ছুটি এত কম পায়, আপনি একটু স্যারকে বলুন না একদিন যেন দার্জিলিংয়ে ঘোরার জন্য আমাদের দেয়। আয়ুষী বলল, ঠিক আছে মৌমিতা, একদিন তো দরকার। তোমরা সব ইনস্টিটিউটের ফ্যামিলি ট্যুরে যাচ্ছ কি না? কাজ না হয় হলোই না, তাতে কি যায় আসে, ঘোরা কিন্তু চাই। আয়ুষী মৌমিতাকে জ্বালানোর জন্য কথাটা ছুড়ে দেয়। মৌমিতা চুপ মেরে বসে থাকে, আড়ালে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখটা একটু বেঁকিয়ে নেয়। সৌম্যদীপ আর প্রবাল একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। সোহমের যে আর ভালো লাগছে না। 1 মিনিটও যেন অনেক সময় মনে হচ্ছে তার কাছে। নিজের ঘড়ি দিকে তাকিয়ে সময় দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ফেলল। কখন আসবে? গেটের দিকে চোখ যেতেই সোহম যেন চমকে উঠল। চলে এসেছে বিদিশা। আশেপাশের কিছু সোহমের আর নজরে আসলো না। বিদিশাকে দেখে দুম করে উঠতে যাবে, প্রচন্ড এক কনুইয়ের আঘাতে বাস্তবে ফিরে এলো সোহম। আয়ুষী আর চোখে তাকিয়ে আছে সোহমের দিকে। চোখের ভাষায় স্পষ্ট ইশারায় বলল, সমস্ত সিনিয়র স্টাফদের মাঝখান থেকে উঠে যাওয়া, তাও আবার একটা জুনিয়র স্টাফের জন্য, সেটা কিন্তু ভালো দেখায় না। কনুইয়ের গুঁতো খেয়ে সোহম হেসে ফেলল। সৌম্যদীপ বলল, ওই যে আমাদের ম্যাডাম চলে এসেছেন।
দেখো আজ যেন মুডটা কেমন। মৌমিতা মিচকে হাসিতে সম্মতি জানালো সৌম্যদীপকে। বাইরে আজ হালকা বৃষ্টি হচ্ছে। ছাতা, ওড়না, ব্যাগ, টিফিন ব্যাগ সামলাতে হিমশিম খাচ্ছে বিদিশা। গেটের বাইরে দাঁড়িয়ে ভেতরের দিকে নজর যেতেই দেখল সোহম হাসছে। জোড়াতাড়ি দেওয়া মনটা আরো উদাস হয়ে গেল। ভাবল, কি পার্থক্য দুজনের মধ্যে? একজনও খোঁজ নিল না আমার, আমি কেমন আছি। হ্যাঁ, সত্যি আমি ভীষণ ক্লান্ত। পিয়ন গেটটা খুলে দিল। বিদিশা ভেতরে ঢুকলো। বিদেশের ইনস্টিটিউটে প্রবেশের বেশ টগবগে ফুটন্ত দুধের মধ্যে এক টুকরো লেবুর মতো মনে হলো। বিদিশাকে দেখে কেমন যেন লাগছে, একটা তাল কাটা ভাব। কি হাল হয়েছে বিদিশার চেহারার! চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়ে গেছে, মলিন মুখ। সাজসজ্জার কোনো বাহার নেই, যেন আসতে হয় তাই এসেছে। সৌমির প্রাণটা যেন গলায় এসে আটকে গেল। কি হাল করেছে এই দুদিনে মেয়েটা চেহারার! হাঁ করে তাকিয়ে আছে বিদিশার দিকে। কিছু বলা বা বোঝার আগে খেয়াল করলো আয়ুষী কটমট করে তাকিয়ে আছে সোহমের দিকে। সোহম আয়ুষীর দিকে তাকাতেই আবার চোখের ইশারায় যেন বলল, এই হাল তুমি করেছো না? সোহমের চোখ অসহায়। আয়ুষী সোহমের কানের পাশে মুখটা নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, মেয়েটাকে একটু শান্তি দিন, অত্যাচার করে মেরে ফেলবেন নাকি? সোহম বলে, আমি সত্যি কিছু জানি না, কিচ্ছু করিনি। বিদিশা রিসেপশনে এসে মৌমিতাকে বলল, রেজিস্টার খাতাটা দাও না। ম্যাম, আপনার আইডি কার্ড চলে এসেছে, চলুন দেখিয়ে দিই বায়োমেট্রিক কিভাবে করবেন। ওহ, তাই নাকি? বিদিশা মৌমিতার সাথে বায়োমেট্রিক শিখতে চলে গেল। আয়ুষী সোহমকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। স্যার, আপনি করেনি তো কে করেছে? আরে আমি সত্যি বুঝতে পারছি না। ফোন নাম্বারটা নিলেন তো, আবার নিশ্চয়ই হেজিয়েছেন। আরে ম্যাডাম না, দেখুন আমি কিন্তু কিচ্ছু জানি না। সেদিনের মতো আজও করলে আমি কিন্তু সামলাতে আসবো না, এই বলে দিলাম। ওকে সামলানো ছাড়াও আমার কিন্তু অনেক কাজ আছে। বলতে বলতে আয়ুষী সোহমকে রাগ দেখিয়ে চলে গেল। প্রবাইল মোবাইলটা ঘাঁটছিল এত সময়। সেও একটু মাথা তুলে বলল, স্যার, মেয়েটা একটু ইমোশনাল। কদিন থেকে যা দেখছি তাই মনে হচ্ছে। সবকিছু একটুতেই রিয়্যাক্ট করে। সৌম্যদীপ আজকে একদম চুপ। কাজ শুধু ওর চোখ করে যাচ্ছে, যেন বিদিশাকে স্ক্যান করে জেনে নেবে ভেতরের কথা। সোহম বিদিশার কাছে গিয়ে দাঁড়ালো। কিছু জিজ্ঞাসা করতে যাবে, বিদিশা মৌমিতাকে বলল, মৌমিতা, রকি নামে আমাদের এখানে কেউ আছে? হ্যাঁ ম্যাম। তো কি করেছে রকি? আরে না না, কিছু করেনি, তবে এলে আমার সাথে একটু দেখা করতে বলো। আপনি শিওর তো ম্যাম ও কিছু করেনি? আসলে ও একটু গুন্ডা স্বভাবের। ওই যে, ও তো সোহম স্যারেরই চেলা। বিদিশা মৌমিতার কথায় কান দিল না। সোহমকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বিদিশা বলল, গুড মর্নিং স্যার। সোহম উত্তর দিল না, এক দৃষ্টে তাকিয়ে আছে বিদিশার দিকে। বিদিশা ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ালে মৌমিতা আবার জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে ম্যাম? কেন? ভীষণ ক্লান্ত লাগছে আপনাকে দেখতে, তাই। বিদিশা উত্তর দিল না, স্মিত হেসে পা বাড়ালো ক্লাসের দিকে। এবার যেন সবার নজর সোহমের দিকে। সোহম আর পাত্তা না দিয়ে বিদিশার পেছন ধরে। বিদিশা, আয় বিদিশা।
সোহমের গলা শুনে বিদিশার মনে হলো মনের মধ্যে কেউ যেন ঠান্ডা প্রলেপ দিচ্ছে। দাঁড়িয়ে পড়ল বিদিশা। সোহম বিদিশার কাছে এসে দুই পকেটে হাত ঢুকিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল। বিদিশা বুঝছে সোহমের দৃষ্টি ওর দিকে, ভীষণ অস্বস্তি হচ্ছে। কিন্তু আজ আর সোহমের দিকে তাকাবে না, পাছে চোখের জল চোখে পড়ে, ও যদি কেঁদে ফেলে। বিদিশা অনুভব করে সোহমের দৃষ্টি খুব ভালো করে ওকে এখনো দেখে যাচ্ছে। কিচ্ছু বলে না বিদিশা। ক্লাসরুমে যাওয়ার জন্য পা বাড়ায়। সোহম আবার বাধা দেয়। বিদিশা, কি এত রিয়্যাক্ট করছো কেন? সরি তো বলেছি সেদিন। আমি কিছু বলিনি আপনাকে স্যার। তুমি বলনি, তোমার চেহারা কিন্তু বলে দিচ্ছে। যদি আমার জন্য কিছু নাই হয়ে থাকে তবে তাকাও আমার দিকে। বিদিশা মাথা নিচু করে থাকে। সোহম আবার বলে ওঠে, কতবার ফোন করলাম, ফোনটা যে ঘুরিয়ে করবে সেটাও করলে না। আপনি ফোন করেছিলেন? কবে? কবে মানে? ফোন কোথায় তোমার, দেখাও। বিদিশার অভিমান যেন গলে জল হতে থাকে। দেখলে, চেক করলে? তুমি কি ভেবেছ তোমার কথা ভাবিনি আমি? এই সামান্য ব্যাপারে এত অভিমান? ছোট ছোট ব্যাপারে রিয়্যাক্ট করলে কিভাবে চলবে বিদিশা? একবার দেখো তো নিজেকে, কি চেহারা করেছ। তুমিও তো চাইলে আমাকে একবার ফোনটা করতে পারতে, কাউরি কাছ থেকে ফোন নাম্বারটা জোগাড় করে। এটুকু কি আমার প্রতি তোমার অধিকার নেই? সোহমের মুখের কথা শুনে বিদিশা চমকে ওঠে। হাঁ করে তাকিয়ে থাকে সোহমের দিকে। দু গাল ভেসে যাচ্ছে। সোহম আবার একটু ধমকে সুরে বলে, চোখ মোছো, একদম কাঁদবে না, এটা কাঁদার জায়গা না। বিদিশা কেঁদেই চলেছে। বিদিশার হাত থেকে ব্যাগপত্র নিজের কাঁধে নিয়ে গলাটা একটু নামিয়ে বলে, তুমি বাচ্চা মেয়ে না বিদিশা, যে ছোট ছোট ব্যাপার নিয়ে কান্নাকাটি জুড়ে দেবে। প্রবলেম হলো তো সলভ করার কথা, সে সমস্ত রাস্তা বের করতে হবে। তুমিও তো আমাকে ফোন করে এই রাগগুলো বলতে পারতে। এমন করলে লোকে হাসবে তোমার উপরে। আমার কিন্তু ভালো লাগবে না বিদিশা, একটু বোঝার চেষ্টা করো আমাকে। বিদিশা নিজেকে একটু সামলে বলল, আমি আপনার উপরে রাগ করিনি স্যার, অন্য ব্যাপারে মনটা ভীষণ খারাপ, যেটা আমি এখানে আপনাকে বলতে পারবো না। আপনি দয়া করে খারাপ পাবেন না। কি হয়েছে? রকি কিছু বলেছে? না 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 স্যার, প্লিজ কিছু জিজ্ঞেস করবেন না, ব্যাগটা দিন, আমি ক্লাসে যাই। সোহম আর কথা বাড়ায় না, কিন্তু চিন্তা মাথায় বেশ ঘুরপাক করতে থাকে। কি এমন দুদিনে হলো যে এত মন খারাপ? জানতে তো হবেই, নইলে যে শান্তি নেই। ফোনটা বের করে রকিকে ফোন করলো। ওপাশ থেকে হ্যালো বলতে সোহম বলল, তুই কোথায়? রাস্তায় আছি স্যার। শোন, আমি কালুদার চায়ের দোকানে যাচ্ছি, ওখানে আয়, কথা আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? আজকের পর্বটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। রকির কাছ থেকে সমস্ত কিছু জানার পর সোহম কি বিদিশাকে ভুল বুঝবে, নাকি কাছে টেনে নেবে? সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।